সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা গতদিন তোমাদের তাপগতিবিদ্যার যে এমসিকিউ ভিডিও দিছিলাম তারই পরিপ্রেক্ষিতে অনেকের রিকোয়েস্টে আজকে আমরা চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান নিয়ে কথা বলবো। ভৌত আলোক বিজ্ঞান, তো তোমাদের যারা ভিডিও দেখতেছো আমার রিকোয়েস্ট হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এখান থেকে বেশ কিছু এমসিকিউ আমাদের কমন পড়বেই। এবং আমি তোমাদের যেটা বারবার বলছিলাম যে তোমরা যখন সিকিউ লিখবা, সিকিউটা কিন্তু 1 এবং 8 এই দুটো অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবা। কারো যদি আগে ভৌত আলোক বিজ্ঞান করে না থাকো তাহলে শুধুমাত্র এমসিকিউ দেখে যাবা। তো আমরা এখন ভৌত আলোক বিজ্ঞান খুব মজা করে ক্লাসটা নিব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। ইনশাআল্লাহ তোমরা 4 থেকে 5টা এমসিকিউ কমন পাবা, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ঠিক আছে? তাহলে আমরা শুরু করে দিলাম ক্লাস, যেহেতু তোমাদের সময় খুবই কম। আর আজকে তো শুক্রবার, এখন রাত 1টা বাজে, আর শনি রবি তোমাদের সোমবার এক্সাম। সো আমি খুব চেষ্টা করবো দ্রুত সব ভিডিওগুলো দেওয়ার জন্য, তোমরা এই ভিডিওগুলো দেখেই ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে যাব। ভৌত আলোক বিজ্ঞান, আমরা যেহেতু আলো নিয়ে কথা বলছি চ্যাপ্টার 7, আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো কি তরঙ্গ বলো তো? প্রথম কোশ্চেন হচ্ছে আলো নিয়ে, আমার প্রথম কোশ্চেন হচ্ছে আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমি একটা লাইট ওয়েভ যদি এখানে আঁকি, আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে এইভাবে পর্যাবৃত্ত স্পন্দনের মাধ্যমে সামনের দিকে যায়। এই যে আলোটা এইখানে এই যে তরঙ্গের যে অভিমুখ, এটাকে বলা হচ্ছে ই নট, আর এই দিকে সামনের দিকে যায় কি হয়? বি নট, ঠিক আছে? তাহলে আলো কি বললাম? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে আলোতে দুইটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র থাকবে আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে আলোতে কটা ফিল্ড থাকবে? একটা তড়িৎ ক্ষেত্র থাকবে আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা ফর্মুলা দেখব, যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা, খুবই ইন্টারেস্টিং। যে কোনো মাধ্যমে, তাহলে আলো কি হচ্ছে? আলোতে দুইটা ফিল্ড থাকবে। আমি এখানে, এটা তো 3D দেখানো সম্ভব না, তারপর আমি বোর্ডে দেখাচ্ছি। এর হরিজন্টালি আনুভূমিক যেটা, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এই দিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু এমসিকিউ করতেছি, খুব বেসিক নিয়ে কথাবার্তা বলবো। তোমরা একটু দেখো যে হচ্ছে যে সি ইকুয়াল ই নট বাই বি নট, সি ইকুয়াল ই নট বাই বি নট, মানে আলোর বেগ বের করা পসিবল। যে কোনো মাধ্যমে তুমি আলোর বেগ বের করতে পারবা। যেমন আমি সাপোজ আমি শূন্য মাধ্যমে আলোর বেগ বের করবো। কী মাধ্যমে? শূন্য মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল ই নট বাই বি নট। এখানে ই নট কী বলতো? এখানে ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান। ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান। আর বিনট হচ্ছে কি? বিনট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। কি বললাম? চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। তাহলে এই দুইটা মান জানা থাকলে আমি যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করতে পারবো। এটা অ্যাকচুয়ালি যে কোনো মাধ্যমে না, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা। তো তোমরা কিন্তু সবাই যখন স্থির তড়িৎ পড়ছো এসএসসিতে বা ইন্টারে পড়ছো, তখন তোমরা জানো ই নটের ভ্যালুটা কত। হ্যাঁ, ই নটের ভ্যালু কত আর বি নটের ভ্যালু কত, ঠিক আছে? তা আমি এটা নিয়ে কথা বললাম না। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা। আর যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা আমি আরেকটা দেখাচ্ছি। যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল 1 ডিভাইড বাই রুট ওভার মিউ নট ইন্টু এপসাইলন নট। এটা খুবই ইম্পর্টেন্ট, সরি আমি ভুল বললাম। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, সমস্যা নেই। যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা কোনটা? হচ্ছে সি ইকুয়াল 1 বাই রুট ওভার মিউ ইন্টু এপসাইলন। যদি তোমাকে শূন্য মাধ্যমে আলো বেগ বের করতে বলে, তাহলে এখানে একটা মিউ নট দিবা আর এখানে আছে এপসাইলন নট দিবা। তোমরা কিন্তু সবাই জানো যে এপসাইলন নট কি, মিউ নট কি। তাও আমি বলে দিই, মিউ নট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রবশ্যতা। মিউ নট বের করার ফর্মুলা হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স 1। এটা হচ্ছে মিউ নটের ভ্যালু। মিউ নটের ভ্যালু কত? তোমাদের তো তড়িৎ ক্ষেত্রে চৌম্বকীয় এটা নাই। হ্যাঁ, তড়িৎ চৌম্বকীয় অধ্যায়টা নাই, ওই অধ্যায় কিন্তু মিউ নটের ভ্যালুটা দেওয়া ছিল প্রমাণ করে। তাহলে মিউ নটের ভ্যালুটা মুখস্থ রাখো, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স 1। এবং এপসাইলন নটের ভ্যালু কত হচ্ছে? 8.854 ইন্টু 10 ইনভার্স 12, ঠিক আছে? 10 ইনভার্স 12 নিউটন কুলম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। এককটা ভুল হতে পারে, তোমরা এককটা দেখে নিও। তো আমরা যেটা বললাম যে আলোর বেগ বের করার ফর্মুলা, কিন্তু তোমাদের একটা কোশ্চেন কিন্তু আসছিল। আমি তোমাদের একটা যদি বোর্ডের কোশ্চেন দেখাই, বোর্ডের কোশ্চেন কিন্তু একটা আসছিল, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। বলছে আলোর বেগকে লেখা যায় কীভাবে? আলোর বেগ বের করার ফর্মুলা দেখো তো। আমি প্রথমে একটা আলোর বেগ বের করার ফর্মুলা পেলাম, সি ইকুয়াল ই বাই বি। আবার একটা আলোক বেগ বের করার ফর্মুলা করলাম, সি ইকুয়াল 1 বাই রুট ওভার মিউ নট ইন্টু এপসাইলন নট। আলোক বেগ বের করার ফর্মুলা যে কোনো মাধ্যমে আলোক বেগ বের করার ফর্মুলা একটা আছে, সি ইকুয়াল 1 বাই রুট ওভার মিউ ইন্টু ই। এবং আরেকটা তো আমরা জানি, ই ইকুয়াল
এইচ মিউ বাই এইচ এফ, দ্যাট মিনস ই ইকুয়াল এইচ বাই ল্যামডা, ই ইকুয়াল এইচ বাই ল্যামডা, দ্যাট মিনস সি ইকুয়াল ই ল্যামডা বাই এইচ, সি ইকুয়াল ই ল্যামডা ডিভাইড বাই এইচ। তাহলে তোমাদের কোশ্চেনে আসছিল যে আলোর বেগ সিকে কীভাবে লেখা যায়। আলোর বেগ সিকে তিনভাবে লেখা যায়। নাম্বার 1 হচ্ছে এটা, নাম্বার 2 হচ্ছে এটা, নাম্বার 3 হচ্ছে এটা। তিনটা অপশন ছিল, অ্যান্সার হবে তিনটাই। তিনটা অপশন ছিল, অ্যান্সার কিন্তু হবে তিনটাই, ঠিক আছে। তো আলোর বেগ নিয়ে তোমরা একটু যাবা। তারপর সেকেন্ড অফ অল যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর কাজ কি? আলোকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে, আলোকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে। আমি একটু ভিডিও দেখি, ভিডিওটা আসলে ঠিক দেখা যাচ্ছে কিনা। পয়েন্টিং ভেক্টরের কাজ কি সবাই নোট ডাউন করে নাও। পয়েন্টিং ভেক্টরের কাজ কি? আলোকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। সেই পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা আমি লিখি এস ইকুয়াল 1 বাই মিউ ই ভেক্টর ক্রস বি ভেক্টর, ই ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পয়েন্টিং ভেক্টর বারবার আসবে নিচে কোনটি পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা, এটা তোমরা জানো। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসে, ইন্টারমিডিয়েটে এখন পর্যন্ত 2বার আসছে যে পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা কোনটি। তাহলে এস ইকুয়াল 1 বাই মিউ ই ইন্টু বি, ইবি বারবার মুখস্থ করে, ইবি বারবার মুখস্থ করে, ইবি, দেখবা যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পয়েন্টিং ভেক্টরের কাজ কি হচ্ছে? পয়েন্টিং ভেক্টর ইংলিশে বলা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন, ডিরেকশন অফ প্রপাগেশন, অথবা বলতে পারি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। আলো একক ক্ষেত্রফলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়। একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি, আলো তো একটা শক্তি, আলো কিন্তু একটা শক্তি, ঠিক আছে। তাহলে পয়েন্টিং ভেক্টরটা কিন্তু আমাদের জানা দরকার যে এস ইকুয়াল 1 ডিভাইড বাই মিউ ইন্টু ই ক্রস বি। এই অধ্যায় সব থেকে যে ইম্পর্টেন্ট হচ্ছে ডাবল স্লিট, ইয়ংস ডাবল স্লিট। এটা অনেকেরই সমস্যা হয়, অনেকেরই সমস্যা হয়। আজকে ক্লাসের পর ইনশাল্লাহ ইয়ংস ডাবল স্লিটের সমস্যা হবে না। ইয়ংস ডাবল স্লিট করার আগে আমি ছোটো ছোটো কিছু কাজ করব, যে ফর্মুলাগুলো তোমাদের যে ছোটো ছোটো শর্টকাটগুলো আসছে এগুলো নিয়ে একটু কাজ করব, ঠিক আছে। নেক্সট আমরা আজকে যাব, তোমরা একটু দেখো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের দৃশ্যমান আলোগুলো দেখি, দৃশ্যমান আলোগুলো দেখি যেমন বেগুনি, লাল, নীল, সবুজ। এটা আমরা একটু ইহাই মনে রাখার ট্রাই করি। তোমরা একটু সবাই লেখো, সবাই তোমার লেখো একটু, হ্যাঁ। বেনি আস কলা, বেনি আস হ কলা। আমি একটু দেখি, তোমাদের এখানে দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে, বেনি আস কলা। তো তোমরা জানো বেতে বেগুনি, নিতে নীল, আতে কি আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল, কতে কমলা, লতে লাল। তোমরা মনে রাখবা যত নিচে যাবে তরঙ্গদৈর্ঘ্য তত বাড়বে। নিচের দিকে কি হয়? নিচের দিকে তরঙ্গদৈর্ঘ্য বাড়ে, দ্যাট মিনস ল্যামডা বাড়ে। এখন যদি বলা হয় কার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তুমি বলবা লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। এমন যদি অপশন আসে যে নিচের কোন দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, 1 নম্বর অপশনে আসলো লাল, লাল আর দিলাম না। 1 নম্বর অপশন আসলো নীল, 2 নম্বর অপশন আসলো হচ্ছে সবুজ, 3 নম্বর অপশন আসলো হলুদ, এবং 4 নম্বর অপশন আসলো কমলা। তোমরাই বলো তো এই যে 4টা আলো লিখলাম, দৃশ্যমান আলো লিখলাম, কার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? যে সব থেকে নিচে আছে তার তরঙ্গদৈর্ঘ্য বেশি। দেখো এই কমলা সব থেকে বেশি নিচে, সো কমলার তরঙ্গদৈর্ঘ্য বেশি। আমরা আবার জানি কি সি ইকুয়াল এফ ল্যামডা, সি ইকুয়াল এফ ল্যামডা। আমরা কি জানি বলো তো? সি ইকুয়াল এফ ল্যামডা। একটু মুছতেছে না, আমি আর একটু মুছে দিচ্ছি। আমরা কি জানি বলো তো? যে সি ইকুয়াল এফ ল্যামডা, দ্যাট মিনস এফ এবং ল্যামডার যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এফ এবং ল্যামডার যে সম্পর্ক ইনভার্স প্রপোর্শনাল। যারা ইংলিশ ভার্সন আসো তারা শুনে নাও, ব্যস্তানুপাতিক ইংলিশ হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল। দেখো তো, তার মানে ল্যামডা যদি নিচের দিকে বাড়ে, যার ল্যামডা যত বেশি তার ফ্রিকোয়েন্সি তত কম। তাহলে উপর থেকে নিচে আসলে কী হবে বলো তো? এফ কমবে, ফ্রিকোয়েন্সি কমবে, অ্যান্ড মিউ কমবে। মিউ মানে প্রতিসরাঙ্ক কমবে, মিউ মানে কি বলতো? প্রতিসরাঙ্ক কমবে। দেখো ভাইয়ারা, এই চার্ট থেকে অনেক কোশ্চেন আসে। প্রথম কোশ্চেন আসতে পারে কি, যে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কমলার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। এখন যদি বলা হয় কার কম্পাঙ্ক সব থেকে কম, আমরা জানি যে কম্পাঙ্ক বেগুনির সব থেকে বেশি, নীলের একটু কম, আসমানের আরেকটু কম, সবুজের আরেকটু কম, হলুদের আরেকটু কম, কমলা একটু কম। এক কথা, যার তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার কম্পাঙ্ক আবার কি
তত কম, ঠিক আছে না? আবার উপর থেকে যত নিচে আসবে তত মিউ কমবে। এখান থেকে কোশ্চেন আসতে পারতো যে প্রতিসংখ্য কার সব থেকে কম, প্রতিসংখ্য কার থেকে সব থেকে কম, তাহলে কমলা সব থেকে কম, এটা কিন্তু তোমার গুলাবে না। তাহলে তোমার ল্যামডার মনে রাখবা যে উপর থেকে যত নিচে আসবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে, বাট উপর থেকে যত নিচে যাবা কম্পাঙ্ক তত কমবে, প্রতিসংখ্য তত কমবে, ঠিক আছে? তাহলে তোমরাই বাসায় গেলে চেক করে নিবা যে কখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কখন কম্পাঙ্ক কমবে আর কখন মিউ কমবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। তারপর মাঝে মাঝে কোশ্চেন আসে কি নিচে কোনটি মধ্যরশ্মি, মধ্যরশ্মি কোনটি বলো তো? মিডল রে। হুইচ ওয়ান ইজ মিডল রে? তোমরা আমাকে অ্যান্সার দিতে পারো, তোমরা হুইচ ওয়ান ইজ মিডল রে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, ভিডিওর সঙ্গে সঙ্গে কমেন্টগুলো করতে পারো। ক্লিয়ার? তাহলে মিডল রে কিন্তু হচ্ছে হলুদ। কোনটি মিডল রে বলো তো? কোনটি কম্পাঙ্ক সবথেকে, কোনটি মিডল রে? হলুদ রশ্মি। তাহলে মধ্যরশ্মিকে কি বলা হয়? মধ্যরশ্মিকে কি বলা হয় বলো তো? হলুদ রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়। তাহলে হলুদ রশ্মি কি রশ্মি? হলুদ রশ্মি। আবারও বলছি ভাইয়া, এই যে ব্যাপারগুলো কিন্তু কেউ ভুল করবে না, তোমরা কিন্তু ভুল করবা না, তোমাকে ভুল করা যাবে না। দৃশ্যমান যে আলোগুলো আছে সেই আলোগুলোর মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, কার প্রতিসংখ্য বেশি, এগুলো আমাকে জানতে হবে। তো আমি আবারও বলতেছি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি কার? লাল। এই জন্য লাল আলো কিন্তু দূর থেকে দেখা যায়। আর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম কার বলো তো? বেগুনি। তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম কার বলো তো? বেগুনি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে গেলাম, তোমরা এই চারটা দেখবা। এরপর দৃশ্যমান আলোর বাইরে যে আলোগুলো আছে সেটা দেখো। যেমন এইখানে যে কোশ্চেনটা আসবে তোমাদের আসছে কি নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক, কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক? তোমরা এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারো নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক, ঠিক আছে? তোমরা একটু নিজে নিজে অ্যান্সার দাও দেখি এই কোশ্চেনটা। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক? এক নম্বর অপশানে দেখো নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক। এক নম্বর আনসার হচ্ছে এক্স রশ্মি, দ্যাট মিনস এক্স রয়। বি নম্বর অপশান হচ্ছে গামা রে, গামা রে। তিন নম্বর অপশান আমি দিলাম, তিন নম্বর অপশান দিয়েছিলাম হচ্ছে অবলিত রশ্মি, অবলিত রশ্মি, দ্যাট মিনস ইনফ্রারেড রে। এবং চার নম্বরের অপশান আমি দিলাম, চার নম্বর এখানে ABC দেই, চার নম্বর অপশান দিলাম দেখো, চার নম্বর যে অপশান দিলাম অতিবেগুনি রশ্মি মানে ইউভি, ইউভি আলট্রাভায়োলেট রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে? নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বলছি? নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক। তাহলে তোমরা যদি এইটা মনে রাখতে পারো, মগারে, মগারে অতি, মগারে, এটা একটু মনে রাখো, ম গা রে অতি দৃশ্য। জাস্ট একটু মনে রাখো, গান গাও, মগারে অতি দৃশ্য, মগারে অতি দৃশ্য, অমারে, অমারে বা অবলিত মাইক্রোব, অমারে, অমারে। তা তোমরা একটু ছন্দ আকার এটা মনে রাখো ভাইয়া, এটা মনে রাখলে অনেক সুবিধা হবে, এটা মনে রাখলে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে মগারে অতি দৃশ্য অমারে মুখস্থ রাখো, মগারে অতি দৃশ্য, মগারে, মগারে অতি দৃশ্য অমারে, এটা মনে রাখো। মতে কি বলতো ভাইয়া? মহাজাগতিক রশ্মি, মতে কি? মহাজাগতিক রশ্মি। গতে কি? গামা রশ্মি, গতে কি? গামা রশ্মি। রতে কি? রঞ্জন রশ্মি। অতিতে কি? অতিবেগুনি রশ্মি। দৃশ্যতে কি? দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। অতে কি বলতো? অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। মাতে কি বলতো? মাতে কি? মাতে কি বলছিলাম বলতো? মাইক্রোওয়েভ, 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 মাইক্রোওয়েভ। রেতে কি বলতো? রেডিও ওয়েভ। এখানেও একই কথা, এখানে একই কথা, উপর থেকে নিচে যাবা তরঙ্গদৈর্ঘ্য বাড়ে, কি বাড়ে? ল্যামডা বাড়ে। উপর থেকে নিচে যদি ল্যামডা বাড়ে তাহলে উপর থেকে নিচে কি হবে বলতো? কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক কমে মানে এফ কমে, আর কি বলে? মিউ কমে, মিউ কমে। এইটা একটু ভাইয়া মাথায় রাখো, এইটা একটু মাথায় রাখো। জিনিসগুলো মুখস্থ না করে মাথা দিয়ে চিন্তা করো, যেহেতু ইন্টারমিডিয়েটে ব্যাপার স্যাপার, ইন্টারমিডিয়েটে এসএসসি এমসিকিউ অ্যান্ড মেডিকেল এমসিকিউতে সব থেকে বেশি আসে কোনটি বলো তো? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কোনটা কার বেশি, কম্পাঙ্ক কোনটা কার বেশি, কি বলে প্রতিসংখ্য কার কি বেশি, আর বাকিগুলো যে বাকি রশ্মিগুলো যে আছে তাদের মধ্যে ল্যামডা কার বেশি, সব থেকে বেশি আসে কম্পাঙ্ক কার বেশি। এখন দেখো তো আমি কি বলছিলাম, ল্যামডা সব থেকে
মানে তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম কার বলতো? মহাজাগতিক রশ্মি। তার থেকে বেশি কি গামা। যত নিচে নামবা গামা তত বাড়বে, কিন্তু যত নিচে যাবা কম্পাঙ্ক তত কমবে, মিউ কমবে। এখানে আমার কি ছিল বলতো? নিচে কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক, তার মানে কম্পাঙ্ক কি উপরে বাড়ে, তাই না? তাহলে অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে এখানে যেহেতু মহাজাগতিক অপশনে নাই, সো অ্যান্সার হবে গামারে। কি রে বলতো? গামারে। অ্যান্সার হবে কি? গামারে। তাহলে এই গামার কিন্তু কম্পাঙ্ক সব থেকে বেশি। যদি মহাজাগতিক অপশনে থাকতো তাহলে মহাজাগতিক অ্যান্সার দিতাম। কথা ক্লিয়ার? এমন হইল যে গামা অপশাই নাই। গামা এখানে দেখো তো এক্স রে আছে, আইআর আছে, ইভি আছে, আর রেডিও ওয়েভ আছে। কি আছে? রেডিও ওয়েভ আছে। এখন যদি বলা হয় নিচে কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক, দেখো তো এখানে আমার রঞ্জন রশ্মি আছে বলো তো, তাহলে আমার এই অ্যান্সারটা বি হইতো না, কারণ আমার এখানে রঞ্জন আছে। গামার কম্পাঙ্ক তো অনেক বেশি আমি জানি, কিন্তু অপশনে তো গামা নাই। অপশনে যে চারটে আছে সেই চারটার মধ্যে কিন্তু আমার রঞ্জন রশ্মি, অপশনের যে চারটা আছে সেই চারটার মধ্যে কিন্তু আমার রঞ্জন রশ্মির কম্পাঙ্ক সর্বাধিক বেশি। তার মানে এক্স রে কম্পাঙ্ক কিন্তু সর্বাধিক বেশি। আর এই এক্স রে আবিষ্কার করছে বলতো রনজেন্ট, সায়েন্টিস্ট রনজেন্ট কিন্তু এক্স রে আবিষ্কার করেন। আশা করি এই যে কম্পাঙ্ক রিলেটেড ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো, তাহলে আমরা কি শিখবো? এইগুলা মনে রাখবো কি? মগারে অতিদৃশ্য অমারে। তার মানে উপর থেকে নিচে ল্যামডা বাড়ে, উপর থেকে নিচে কম্পাঙ্ক কমে এবং প্রতিসংখ্যা কমে। এইগুলা থেকে কিন্তু অনেক 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 বেশি প্রশ্ন আসতেছে। তো ভাইয়ারা এগুলো না দেখে যাওয়া পাপ, এগুলো না দেখে তোমরা কখনো হলে যাবা না, আজকে যা পড়াবো এই ভিডিও না দেখে কেউ হলে যাইও না ভাইয়া, হলে যাবা না, পাবা না কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে অনেক কিছু শিখলাম। আমি আবার ওইটা লিখবো, বুঝছো? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং মিউ কার বেশি দেখো তো? বেনি আস কলা, বেনি আস হ কলা। আমার একটা স্টুডেন্ট ছিল, তার নাম কিন্তু বেনি, এখন রুয়েটে পড়ে সিভিলে। আমার একটা স্টুডেন্ট ছিল বেনি, রুয়েটে সিভিলে পড়ে, ঠিক আছে? ওর নাম কিন্তু বেনি। তো বেনি আস কলা, এখানেও কিন্তু একই কথা ভাইয়া। উপর থেকে নিচে যাবা ল্যামডা বাড়বে, উপর থেকে নিচে যাবা কি হবে? ল্যামডা বাড়ে। বাট উপর থেকে যখন নিচে যাবা তখন এফ কমে এবং মিউ কমে যায়। এখন যদি বলা হয় কম্পাঙ্ক কার সব থেকে বেশি, বেগুনি বর্ণের কম্পাঙ্ক সব থেকে বেশি। যদি বলে কম্পাঙ্ক কার সব থেকে কম, লালের কম্পাঙ্ক সব থেকে কম। আবার যদি বলে তরঙ্গদৈর্ঘ্য কার বেশি, তুমি বলবা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। আশা করি এটা নিয়ে আর বেশি বয়ান দিতে হবে না, তোমরা কিন্তু এটা মুখস্থ রাখবা। একটা বেনি আসা কলা আর একটা হচ্ছে মহাগারে অতি দৃশ্য, হ্যাঁ, অমারে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। এর মধ্যে আমি বলি যে 1 লাইট ইয়ার, এক আলোকবর্ষ কত? এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার বা কত মিটার? প্রথম কোশ্চেন আসে বারবার। এই কোশ্চেনটা মেডিকেল, ঢাকা ভার্সিটি এবং ইন্টারমিডিয়েট কতবার আসছে তার কোনো শেষ নাই। আজকে দফা করে বলতেছি, আলোকবর্ষ কিসের একক? দূরত্ব একক। এই যে গান আছে না, তারা যত আলোকবর্ষ দূরে, ঠিক আছে? তো সেরকম হচ্ছে তারা যত আলোকবর্ষ দূরে, গানের মধ্যে কিন্তু আছে তারা আলোকবর্ষ দূরে থাকে। তার মানে এক আলোকবর্ষ সমান এক আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার ইকুয়াল 9.47 ইন্টু 10⁻12 কিলোমিটার, অথবা 9.47 ইন্টু 10⁻15 মিটার। মাথায় রাখবা যে এক আলোকবর্ষ সমান 9.47 ইন্টু 10⁻12 কিলোমিটার আর 15 মিটার। তো আলোকবর্ষ ভাইয়া এই যে একক দেখে বলা যাচ্ছে, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। তাহলে তোমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এখন একটা কোশ্চেন আসছে, সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য, তাহলে মুখস্থ রাখতে হবে ভাইয়া, মুখস্থমান। সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য, তাহলে সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য আমি লিখে দিচ্ছি তোমাদের। সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? আর কত হয় বলো তো? 5800 আর্মস্ট্রং, 5800 আর্মস্ট্রং। এবং তোমরা জানো 1 আর্মস্ট্রং সমান কত? 10⁻10 মিটার। তাহলে আর্মস্ট্রং কত ক্ষুদ্র একটা একক, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পড়বো, হ্যাঁ? এরপর কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এটা খুবই ইম্পর্টেন্ট। কোনটি তড়িৎচুম্বকীয়
তরঙ্গ নয়? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? 1 নাম্বার বলছে, তোমরা দেখি অ্যান্সার দিতে পারো কিনা। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। 2 নম্বরে অপশান দিছে কি বলতো? এক্স রে, এক্স রে। 3 নম্বর অপশানে বলছে গামা রে, এবং 4 নম্বর অপশন বলছে কিন্তু হচ্ছে যে 4 নম্বর অপশন বলছে আলফা রে, আলফা রে, আলফা রে। তাহলে কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা আমি লিখলাম না যে তড়িৎচুম্বকীয় কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, আমি লিখে দিই তারপর একটু তোমাদের সুবিধার জন্য। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তাহলে একটু আগে আমরা দেখলাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী ছিল? মগারে অতি, মগারে অতি দৃশ্য অমারে। তার মানে দেখো মগারে অতি দৃশ্য অমারে, তার মানে এটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মানে এটা অ্যান্সার হবে না। এটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অ্যান্সার হবে না। এটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অ্যান্সার হবে না। এইটা কিন্তু কি হচ্ছে? এইটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি কি? আলফা বিটা গামা। তেজস্ক্রিয় রশ্মি কি বলতো? আলফা বিটা গামা। আশা করি তোমরা জিনিসগুলা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যে কোশ্চেনগুলোতে আসবো, হাইগেনের নীতির সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না? খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। হাইগেনের নীতির সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না? হাইগেনের যে নীতি আছে এটা তোমরা সবাই পারো, তো আমি লিখে আছি। 1 নাম্বার অপশন আছে হাইগেনের নীতির সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না। 1 নাম্বার আছে অপবর্তন, 2 নাম্বার হচ্ছে প্রতিসরণ, 3 নাম্বার হচ্ছে এখানে কী ছিল তোমাদের এমসিকিউতে? ব্যতিচার, ব্যতিচার। 4 নাম্বার হচ্ছে সমাবর্তন, সমাবর্তন। ইংলিশে যদি বলি অপবর্তন, ইংলিশ আছে ডিফ্রাকশন, ডিফ্রাকশন। ব্যতিচার ইংলিশ হচ্ছে ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স। প্রতিসরণ ইংলিশ হচ্ছে রিফ্রাকশন, রিফ্রাকশন। আর সমাবর্তন ইংলিশ হচ্ছে পোলারাইজেশন, পোলারাইজেশন। তো যারা ইংলিশ ভাষণ তারা দেখে নাও, কোশ্চেনটা ছিল কি? হাইগেনের নীতির সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না। তো যারা আমরা বেসিক বুঝি, হাইগেনের নীতির সাহায্যে এই 3টা ব্যাখ্যা করা যায়: অপবর্তন, প্রতিসরণ, ব্যতিচার। এইটা ব্যাখ্যা করা যায় না, তাহলে এইটা ব্যাখ্যা করা যাবে না। দিস ইজ দ্য অ্যান্সার। এমন কোশ্চেন আসছে, 2বার কোশ্চেন আসছে এই কোশ্চেনটা। প্রথম কোশ্চেন আসছে হাইগেনের নীতির সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না, তখন অ্যান্সার হবে সমাবর্তন। যদি বলতো হাইগেনের নীতির সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায়, তখন অ্যান্সার হয়তো 1 2 3। হাইগেনের নীতির সাহায্যে যদি বলা হয় তো কোনটি ব্যাখ্যা করা যায়, অ্যান্সার হয়তো কিন্তু 1 2 3। বিশ্বাস করো, এখন যেটা এমসিকিউ আমি বলবো এটা 100% আসবে, বিলিভ ইট অর নট। আমি এখন যে এমসিকিউ তোমাদের বলতে যাচ্ছি এটা 100% আসবে। এই এমসিকিউটা অনেক সহজ, অনেক সহজ, কিন্তু কোনো কারণে এই এমসিকিউটা বারবার আসে। এই এমসিকিউগুলো অনেক সহজ, কিন্তু কোনো কারণে এই এমসিকিউগুলো বারবার আসে। আবারও বলতেছি, এই এমসিকিউটা অনেক সহজ, বাট কোনো না কোনো কারণে এই এমসিকিউটা বারবার আসে। সো তোমরা এই এমসিকিউর দিকে একটু খেয়াল রাখবা। দেখো, দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে অনেক অঙ্ক আসবে। সো আমি তোমাদের দেখাচ্ছি ভাইয়া, আমার এখানে একটা ভিডিওতে দশা পার্থক্য নিয়ে একদম ক্লিয়ার কাট ব্যাখ্যা দেওয়া আছে। যেহেতু আজকে এমসিকিউ ক্লাস, সো আমি দশা পার্থক্য মানে ফেজ ডিফারেন্স, তাহলে দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য। যারা ইংলিশ ভার্সনে আসো তারা জেনে রাখো, দশা পার্থক্যের ইংলিশ হচ্ছে ফেজ ডিফারেন্স, পথ পার্থক্যের ইংলিশ হচ্ছে পার্ট ডিফারেন্স। দশা পার্থক্যের ইংলিশ হচ্ছে ফেজ ডিফারেন্স, পথ পার্থক্যের ইংলিশ হচ্ছে পার্ট ডিফারেন্স। দশা পার্থক্য তোমরা একদম মুখস্থ করে ফেলো তো ভাইয়া, এখনই মুখস্থ করে ফেলো তোমার ভাইয়া, এখনই মুখস্থ করে ফেলো। দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু
পথ পার্থক্য। কখনো কখনো পথ পার্থক্যের মান দেওয়া থাকবে, দশা পার্থক্য বের করতে বলবে, আবার কখনো কখনো দশা পার্থক্যের মান দেওয়া থাকবে, পথ পার্থক্য বের করতে বলবে। তোমার আলিফ ভাইয়া বলতেছে যে তুমি এটি এখনই মুখস্থ করো, এবং তোমার ভাইয়া বলছে কি এই কোশ্চেনটা আসবেই, এই কোশ্চেনটা আসবেই। তো তোমাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করি ভাইয়া, তোমরা এই কোশ্চেনটা এখনই মুখস্থ করে ফেলো, এটা এখনই মুখস্থ করে ফেলো। আমরা কিন্তু এখন কোশ্চেন দিব। হ্যাঁ, বলছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য। দেখো আমি যদি তোমাদের কোশ্চেনটা দেখাই ভাইয়া, তোমরা ভাইয়া এবং আপু যারা আসো, ঠিক আছে, যদি আমি কোশ্চেনটা দেখাই, দেখো তো 10 নম্বর, দেখো এই কোশ্চেনটা একই কোশ্চেন, দেখো তো যশোর বোর্ড 2019 সালে আসছে, বরিশাল বোর্ড 2019 আসছে। এই কোশ্চেনটা এতবার আসতেছে, এই কোশ্চেন না দেখে যাওয়াটাই পাপ। 10 নম্বর কী ছিল? একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত? তাহলে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4, তাহলে আমরা কী করবো বলো তো? দশা পার্থক্য কত? তাহলে 2π/λ ইন্টু পথ পার্থক্য কী বলছি আমি আবারও একটু দেখতেছি, আজকে একটু অসুস্থ তাই অনেক কিছু মনে থাকতেছে না। তাহলে পথ পার্থক্য বলছি λ/4, তাহলে আমি যদি এখানে λ/4 বসাই দেই, ল্যামডা কেটে যাবে, 2 কেটে যাবে, দ্যাটস মিনস 5/2। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এই ব্যাপারগুলো তোমাদের থাকবে। দশা পার্থক্য, কখন দশা পার্থক্য দেওয়া থাকতে পারে, কখন আবার পথ পার্থক্য দেওয়া থাকতে পারে। এখানে আরেকটা মজার কোশ্চেন আসছে ভাইয়া, বলছে দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত কত? কি বলছে? এটা শেষ। কি বলছে এবার বলো তো? দশা পার্থক্য এবং পথ পার্থক্যের অনুপাত কত? তাহলে দেখো কত সহজ, তোমার কাছে অনুপাত চাইছে, বাহ দশা পার্থক্য অনুপাতের ইংলিশ কি? রেশিও। দশা পার্থক্য ডিভাইডেড বাই পথ পার্থক্য ইকুয়াল 2π/λ। দিস ইজ দ্য অ্যান্সার। যদি কখনো অনুপাত বলে তখন তোমরা এই অ্যান্সারটাতে যাবা, যদি কখনো অনুপাত বলে তখন তোমরা এই অ্যান্সারটাই যাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমি এখান থেকেও বের হয়ে গেলাম। আমি তোমাদের ছোট্ট দুইটা শর্টকাট বলবো, ভাইয়ারা। এই শর্টকাট দেখে তোমরা এত উপকৃত হবা। যদি কোশ্চেন আসে আগামী সোমবার, তাহলে তোমরা বুঝতে পারবা যে আলিফ ভাইয়া তোমাদের কি একটা ইম্পর্টেন্ট শর্টকাট দেখাইলো, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে কি, এই আলো অধ্যায়, স্পেশালি আলো অধ্যায়ে যদি কখনো প্রতিসরাঙ্ক বের করতে বলে, প্রতিসরাঙ্ক ইংলিশে বলা হচ্ছে ডিফারেন্ট ইন্ডেক্স, অলওয়েজ বড় মান বাই ছোট মান, ক্লিয়ার? বড় মান বাই ছোট মান কি জিনিস আমি পরে বোঝাচ্ছি। নাম্বার 1 গেল। নাম্বার 2, যে কোনো মাধ্যমে যদি বের করতে বলে, যে কোনো মাধ্যমে বেগ বের করতে যদি বলে, তাহলে অ্যান্সার হবে ছোট বাই বড়, এটা মান দেই, ছোট মান বাই বড় মান ইন্টু আদার্স ভ্যালু। মানে ছোট বাই বড় নিব, কোন কার ছোট কার বড়, প্রতিসরাঙ্কের ছোট যে বড় মান হতে পারে এই মানগুলো নিয়ে আমরা আদার্স ভ্যালু নিয়ে আমরা কিন্তু আদার্স ভ্যালু নিব। তো তোমাদের সুবিধার্থে তোমরা একটু জাস্ট মুখস্থ করে নাও, এই আলো অধ্যায়ে যদি কখনো প্রতিসরাঙ্ক চায় বা এমন কিছু চাইছে, বাট অ্যান্সার মানে কোশ্চেনের ডাটা আছে দুইটা, একটা বড় একটা ছোট, প্রতিসংখ্যার ডাটা দুইটা, তাহলে বড় মান বাই ছোট মান করবো। আর যে কোনো মাধ্যমে বেগ চাইলে ছোট মান বাই বড় মান ইন্টু আদার্স ভেলোসিটি। একটা অঙ্ক দেখলে তোমার ক্লিয়ার হবা, অনেকেই বুঝতেছে না, একটা অঙ্ক দেখলে তোমার ক্লিয়ার হবা যে এই শর্টকাটটা কত বেশি ইম্পর্টেন্ট। আমি দেখি বোর্ডে এই ম্যাথটা আসছে, হ্যাঁ এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসছে, পাচ্ছি না এখন, পাইছি। দেখো ভাইয়া 51 নাম্বার ম্যাথ, তোমরা একটু সবাই দেখো, এখনও দেখা যাচ্ছে না ফ্রেশভাবে। 51 নাম্বার ম্যাথ কোথায় আসছে ভাইয়া? কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে। বলছে পানি ও কাচের প্রতিসংখ্যা যথাক্রমে 1.33 অ্যান্ড 1.5, কাচে আলোর বেগ 2.02 ইন্টু 10⁸ ms ইনভার্স 1 হলে পানিতে আলোর বেগ কত? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তোমার ভিডিও পজ করে দেখে নিও, আমি আরেকবার রাখলাম, ভিডিওটা পজ করে দেখে নিও। তাহলে দেখো এখানে কোশ্চেনটা কী ছিল, যাদের কাছে এই বইটা আছে, এই বই দেখবা, এই বইয়ের কিন্তু কত নম্বর পেজে, 36 নাম্বার পেজে এই অঙ্কটা আসে, ঠিক আছে? তাহলে আমরা তো বলছিলাম একটু আগেই যে কোনো মাধ্যমে বেগ বের করার ফর্মুলা ছোটো মান বাই বড় মান ইন্টু আদার্স ভেলোসিটি। তাহলে এইখানে কোশ্চেনে কি বলছে ভাইয়া? আমি কোশ্চেন যদি 51 নাম্বার অঙ্ক দেখি, আবার 51-এ কি বলছে যে পানি ও কাচের প্রতিসংখ্যা যথাক্রমে 1.33 1.5,
তাহলে দেখো তো এখানে ছোটো মান কোনটা 1.33, বড় মান কোনটা 1.5 ইন্টু আদার্স ডাটা কী দেওয়া আছে, কাছে আলোর বেগ কত দেওয়া আছে 2.02 ইন্টু 10⁸। আমি যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে অ্যান্সার চলে আসবে 2.28 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। ভাইয়া যখন তোমার এডমিশনে ক্যালকুলেটর থাকবে না তখন কিন্তু আমি এত বড় অঙ্ক তোমার ক্যালকুলেটর ছাড়াই করে দিব। এই যে আলিফ ভাই আছে না, তোমাদের আলিফ ভাই আছে, এই যে আলিফ ভাই যে আমি আর কি, এই এত বড় যে অঙ্কটা আছে না, এই অঙ্কটাও আমরা ক্যালকুলেটর ছাড়া দেখাবো। যেহেতু সামনে ইন্টার পরীক্ষা সোমবার আর দুদিন পরেই, সো আমি এখানে নিয়ে হাতে আর করাচ্ছি না। যেহেতু তোমাদের ক্যালকুলেটারে পারমিট আছে, ইন্টারমিডিয়েট ক্যালকুলেটারে পারমিট করা আছে গভর্নমেন্ট থেকে, সো তোমরা এটাই ইউজ করবা। বুঝছো ভাইয়া? যে যদি কখনো অঙ্কে দেখবা দুইটা প্রতিসংখ্য দেওয়া থাকে আর একটা যে কোনো মাধ্যমে বেগ দেওয়া থাকে, এবং আবার বলছি দুইটা প্রতিসংখ্য দেওয়া থাকবে আর একটা যে কোনো মাধ্যমে বেগ দেওয়া থাকবে, তাহলে অন্য একটা মাধ্যমে বেগ যদি বের করতে বলে ছোটো মান বাই বড় মান ইন্টু আদার্স ভেলোসিটি। তাহলে অঙ্কটা যদি আমি আবার পড়ে শুনে তোমাদের 51 নাম্বার অঙ্ক, যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক তোমার পাবা। হ্যাঁ, বই আছে, বই একটু প্র্যাকটিস করবো, দেখবো আমার অ্যান্সারটা মিলে গেছে। যে পানি ও কাচের প্রতিসংখ্য যতক্ষণে 1.33 এবং 1.5, কাচে আলোর বেগ এত দেওয়া হলে 2.02 × 10⁸ ms ইনভার্স 1 হলে পানিতে আলোর বেগ কত? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই শর্টকাট দিয়ে আমি একটা অঙ্ক দেখাইলাম। এবার এই শর্টকাট দিয়ে আমি একটা অঙ্ক দেখাই। এই অঙ্কটা আমি খাতায় লিখে নিয়ে আসছি, আমি একটুকে পাইছি। দেখো ভাইয়ারা, দেখো কি বলছে এখানে, দেখো আছে খেলাটা, দেখো কি শর্টকাটটা এখানে আছে, আমি লিখে নিয়ে আসছি। দেখো অঙ্কটা দেখো কি বলছে, পানি ও কাচের প্রতিসংখ্য যতক্ষণ 4/3 and 3/2, পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত? তাহলে আমি বলছি কি, আলোর বেগের অনুপাত বলুক, প্রতিসংখ্য বলুক, যদি কখনো কোনো অঙ্কে আলোর অধ্যায়ের অঙ্কে দুইটা মাত্র ডাটা থাকে, তাহলে পৃথিবীর যে কোনো কিছু বের করতে বলুক না কেন, অ্যান্সার হবে বড় মান বাই ছোট মান। আমি কি বললাম যে এই আলো অধ্যায়ে যদি তোমাদের 99% ক্ষেত্রে হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এই আলো অধ্যায়ে যদি তোমাকে দুইটা মাত্র ডাটা দিয়ে কোনো কিছু বের করতে বলে, তাহলে তোমরা কি করবা, বড় মান বাই ছোট মান দিবা। আমি অঙ্কটা আবার দেখাচ্ছি, যেহেতু তোমাদের বোর্ডে আসছে অঙ্কটা, তোমরা দেখবা পানি ও কাচের প্রতিসংখ্যা যতক্ষণে 4/3 ও 3/2 হলে পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত? তাহলে আমরা কি করব, বড় মান বাই ছোট। এখানে দুইটা মান দেওয়া আছে, একটা 4/3, একটা 3/2। 4/3 দেওয়া আছে, একটা 3/2 দেওয়া আছে। তোমরাই বলো তো কোনটা বড়, এটা কোনটা বড়? তাহলে এইটা বড়। তাহলে অ্যান্সার হবে 3/2 ভাগ 4/3 ইকুয়াল, ভাগ উল্টে গুণ 3/2 ইন্টু 3/4, দ্যাট মিনস অ্যান্সার টু বি 9/8। দিস ইজ দ্য অ্যান্সার। একটু ভালো করে বোঝো ভাইয়ারা, একটু ভালো করে বোঝো। তাহলে প্রতিসংখ্যা বলুক আর যে কোনো মাধ্যমে যে কোনো মান বের করতে বলুক, দুইটা ডাটা থাকলে আমি এই কাজ করবো। এবার আরেকটা কোশ্চেন আসছে কি, যে অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহৃত হয়। কোন ক্যামেরা ব্যবহৃত হয়? তাহলে অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় কী ব্যবহৃত হয়? তাহলে ভালো করে মনে রাখো, অন্ধকারে ছবি তোলা, তোমার যে অন্ধকারে ছবি তোলো না, সেলফি তোলো না, এই লাইট অফ করে আমি অন্ধকারে ছবি তুলবো না। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরা যেটা ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে কি, অবলোহিত রশ্মি, দ্যাট মিনস ডি। আমি একটু তোমাদেরকে একটু দেখো ব্যাখ্যাটা দিয়ে দেই। ব্যাখ্যাটা আমার বই দেওয়া আছে, দেখো 50 নাম্বার ব্যাখ্যাটা দেখো, যে অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত কোনটি? অবলোহিত রশ্মি। তাহলে অবলোহিত রশ্মি কোথায় ব্যবহৃত হয়? সবগুলো লেখা আছে আমাদের এডমিশনে, প্রত্যেকটা বই এরকম প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া হলে কি, মূল বই সমস্ত কিছু ওই আমার বই দেওয়া আছে। যে কি লেখা দেখো তো, একটা আলিফ স্পেশাল ব্যাচ হটলাইন 01738755060। তাহলে দেখো তো, অবলোহিত রশ্মি ব্যবহৃত হয় কোথায়? রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়, শিল্প কারখানায় ব্যবহৃত হয়, অন্ধকারে দেখার জন্য ব্যবহৃত হয়, এবং অন্ধকারে ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। তো আমাদের যে বইগুলো আছে ভাইয়া, বইগুলো কিন্তু অনেক সুন্দর, বইগুলো থেকে তো অনেক কোশ্চেন কমন আসে। এই জন্য কিন্তু খুলনা শহরে এবার আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ ঢাকা বাসে চান্স পেয়েছে 50 জন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল সবখান থেকে আমাদের স্টুডেন্ট আছে, এবং সব থেকে আমাদের স্টুডেন্ট যেটা ভালো করে সাম্য, সে একই সঙ্গে বুয়েটে, একই সঙ্গে কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা ভার্সিটি অ্যান্ড মুগদে মেডিকেলে চান্স পেয়ে গেছে। ঠিক আছে,
তো আমাদের সাফল্য, আমাদের সফলতা অনেক, এবং তোমরা দেখবা খুলনা শহরে তো অনেক কোচিং আছে, দেখবা কেউ কিন্তু এভাবে ওপেনলি ক্লাস নেয় না, কেউ কিন্তু ওইভাবে ওপেনলি ক্লাস নেয় না। আমি আজকে অনেক শিখ, তারপরও চুকনগর কলেজ, পাইকগাছা রাডুলি কলেজ, স্পেশালি শ্যামনগর কলেজ, তারপর হচ্ছে রংপুর থেকে অনেক স্টুডেন্ট আমাকে ফোন দিছে এই অধ্যায়টা নেওয়ার জন্য। আমার এই অধ্যায়টা নেওয়ার ফলে তোমার যদি একটু উপকার হয়ে থাকে, একটা এমসিকিউ যদি কমন পাও, তাও কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ঠিক আছে, লাখ লাখ শুক্রিয়া, ঠিক আছে না। এখন আমরা ওই যে ইয়ংস ডাবল সিলেটে যাব, ইয়ংস ডাবল সিলেটে যাব, ঠিক আছে। আমরা মোটামুটি এমসিকিউগুলো বলা শেষ করে ফেলছি। আমরা দেখি ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউগুলো বলা শেষ করছি। তারপরে এখানে আছে অপবর্তন কত প্রকার, 2 প্রকার। ব্যতিচার কিন্তু এক ধরনের কি বলতো অপবর্তন না, ব্যতিচার কিন্তু উপরিবর্তনের ফলে হয়। কেন হয় আমি একটু দেখতেছি। তার আগে তরঙ্গমুখে কণাগুলোর দশাপার্থক্য কত, খুবই ইম্পর্টেন্ট। তরঙ্গমুখে কণাগুলোর দশাপার্থক্য কত হবে, যেহেতু কণাগুলোর দশাপার্থক্য কত হবে বলতো 0 ডিগ্রি। যেহেতু কণাগুলোর সমদশায়, তরঙ্গমুখে কণাগুলা সমদশা সম্পন্ন হয়, দ্যাটস মিনস তরঙ্গমুখে কণাগুলোর দশাপার্থক্য কত হবে বলতো 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি ব্যতিচারে চলে আসলাম। ব্যতিচার কেন হয় বলতো, ব্যতিচার কেন হয় বলতো, আলোর ব্যতিচার, লাইট ইন্টারফারেন্স। ভালো করে শুনবা এবার, ইম্পর্টেন্ট এবং কঠিন টপিকে গেলাম। আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার কাকে বলা হয় ভাষার সংজ্ঞা দেখবা, বাট আমি আলোর ব্যতিচারের কারণটা বলি। রিজন, কারণ। আলোর ব্যতিচারের কারণ হচ্ছে কি, সুপারপজিশন অফ 2 ওয়েভ, মানে দুইটা তরঙ্গের উপরিপতনের ফলে, দুটি তরঙ্গের উপরিপতনের ফলে, উপরিপতনের ফলে, ঠিক আছে। তার আলোর ব্যতিচার কেন হয়, দুটি তরঙ্গের উপরিপতনের ফলে, ইংলিশে বলা হচ্ছে সুপারপজিশন অফ 2 ওয়েভ। এই যে দুইটা তরঙ্গ, বা অবশ্যই এখানে যেহেতু আলো বলছি, অবশ্যই দুটি আলোক তরঙ্গ হবে, লাইট ওয়েভ হবে, অবশ্যই দুটি কী হবে, আলোক তরঙ্গ হবে, ঠিক আছে। এখন দুটি তরঙ্গ যে একটার উপর আরেকটা আপতিত হচ্ছে, আপতিত হওয়ার ফলে কি হয়, এই রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে কোথাও বিস্তার বেড়ে যায়। রেজাল্টটা কী হয় বলতো, রেজাল্টটা হচ্ছে কোথাও বিস্তার বেড়ে যায়, কোথাও বিস্তার বেড়ে যায়, কোথাও বিস্তার কমে যায়। ভালো করে বুঝবা, যেখানে বিস্তার বেড়ে যায়, যেটা আমরা জানি I = 2π² ρ v a² f², দ্যাট ইজ I প্রপোর্শনাল a²। তার মানে কি, যেখানে বিস্তার বেড়ে যাবে সেখানে লাইট ইন্টেন্সিটি বেশি হবে, লাইট ইন্টেন্সিটি বেশি হওয়া মানে সেখানে বেশি উজ্জ্বল দেখাবে, বুঝছো। ভালো করে বলতেছি, আবার বলি, দেখো আমরা কিন্তু তরঙ্গের তীব্রতার থেকে ফর্মুলা আমি জানি I = 2π² ρ v a² f², দ্যাট মিন্স I প্রপোর্শনাল a²। তার মানে a মানে কি, অ্যাম্প্লিটিউড বিস্তার, আর I মানে কি, তীব্রতা লাইট ইন্টেন্সিটি। তার মানে আমি বলতে চাচ্ছি I এর সঙ্গে বিস্তারের সম্পর্ক যদি সমানুপাতিক, এবং শুধু সমানুপাতিক না, বর্গের সমানুপাতিক, দ্যাটস আমি বলতে পারি যেখানে বিস্তার বেড়ে যাবে সেখানে কি হবে, উজ্জ্বল দেখাবে, যেখানে বিস্তার কমে যাবে সেখানে অন্ধকার দেখা যাবে। এই জন্য কিন্তু দুইটা লাইট ওয়েভ একটা অপরটার অপর সুপার ইম্পোজ হওয়ার ফলে কখনো আলো দেখা যায়, কখনো অন্ধকার দেখা যায়। এই পরীক্ষাটা কিন্তু করছে ইয়ংস দুইটা ডাবল স্লিটের মাধ্যমে। এই জন্য এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমাদের আজকে এত কিছু বুঝতে হবে না, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে কী কী বের করতে হবে আমরা সেটা দেখাবো। তোমরা কিন্তু ভাইয়া খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকো, আমি এখনই ইয়ংস ডাবল স্লিট নিয়ে যাব, এখনই ইয়ংস ডাবল স্লিটে আসবো। ইয়ংস ডাবল স্লিটে আসার আগে এই যে ব্যতিচার কয় প্রকার, ব্যতিচার ভাইয়া 2 প্রকার। ব্যতিচার কত প্রকার বলতো, 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক, একটু বানান ভুল হচ্ছে সমস্যা নাই, গঠনমূলক ব্যতিচার। এবং নাম্বার 2 হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ব্যতিচার কত প্রকার, 2 প্রকার, গঠনমূলক ব্যতিচার আর একটা ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার কখন হবে, যখন দুইটা সমদশায় মিলিত হবে। ধরলাম এর বিস্তার হচ্ছে a1, এর একটা তরঙ্গ, আর একটা তরঙ্গের বিস্তার হচ্ছে মনে করো যে a2, এটা হচ্ছে a2। দেখো এরা কিন্তু সমদশায় মিলিত হয়েছে। দেখো তো এই যে পার্টিকেল, এই পার্টিকেল দিয়ে ওভারল্যাপিং করি, এরা কিন্তু সমদশায় মিলিত হবে। নতুন যে তরঙ্গ তৈরি করবে সেই তরঙ্গটা অবশ্যই হবে এর থেকেও একটু বড়। দ্যাট মিনস এখানে হবে mx,
ম্যাক্সিমাম বিস্তার পাবো এম এক্স ইকুয়াল A1 প্লাস A2, এটাকে বলা হচ্ছে গঠনমূলক বিস্তার, এটাকে বলা হচ্ছে গঠনমূলক বিস্তার। দেখো গঠনমূলক বিস্তার কিন্তু বিস্তার বেড়ে গেছে। আর ধ্বংসাত্মক বিস্তার কী হবে বলো তো? ধ্বংসাত্মক বিস্তার কিন্তু এরা বিপরীত দশায় মিলিত হবে ভাইয়ারা, বিপরীত দশায় মিলিত হবে। এইটা হচ্ছে A1, এইটা হচ্ছে কি A2। দেখো তো বিপরীত দশা না, এটা একদিকে এটা একদিকে। ফাইনালি যে তরঙ্গটা আমার উৎপন্ন হবে সেটা যদি A2 বড় হয়, A1 অবশ্যই বড়, A1 বড় হলে বিস্তার কমে যাবে। এই হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর এই হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরা কি বললাম ভাইয়ারা? ব্যতিচার দুই প্রকার। ব্যতিচার কত প্রকার? দুই প্রকার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা কিন্তু প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, মানে যেগুলো তোমাদের বোর্ডে আসবে সেগুলো বলে ফেলছি। হ্যাঁ, এখন যেটা দেখাবো কিছু কিছু অঙ্ক আমাদের এখানে আসবেই, সেটা তোমরা দেখবা। খুবই স্লো করে দেখাবো যে তোমাদের অপপ্রত্য নাই, তোমাদের শর্ট সিলেবাসে অপপ্রত্য নাই, সমাপত্র নাই, সত্যিটা তোমাদের নিয়ে কোনো কনফিউশন নাই, তোমরা ভালো করবা। খুব বেশি কঠিন এমসিকিউ এখান থেকে আসবে না। আচ্ছা, এবার আমার ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করে ফেলি। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করে ফেলি, ঠিক আছে? তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো উনি কী বললো? উনি দুটো স্লিট নিল, দুটো চিন নিল, ভালো করে তোমরা বুঝবা। এই একটা স্লিট, এই একটা স্লিট মানে ছিদ্র, এবং এইখানে উনি একটা মনোক্রমিক লাইট নিছে, ড্যাসমিস লাইট, জাস্ট লাইক লেজার লাইট। হ্যাঁ, লেজার লাইট নিছে, এবং এইখানে একটা পর্দা রাখছে যেখানে আলো এসে পড়বে, তো এই যে স্লিট, এই স্লিট দুটো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল এ। তাহলে স্লিট দুটো মধ্যবর্তী দূরত্ব কী বললাম বলো তো? স্মল এ। এবং স্লিট থেকে পর্দার দূরত্বকে ডি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। তো এই স্লিট থেকে যখন লাইট পাস হবে, স্লিট থেকে যখন লাইট পাস হবে, তখন একটা লাইট আরেকটা লাইটে কী হবে? সুপার ইম্পোজড হবে বা উপরিপতিত হয়ে যেখানে তরঙ্গ চূড়া হবে, আর যেখানে তরঙ্গ চূড়া মিলিত হবে, আর যেখানে তরঙ্গ খাঁজ মিলিত হবে সেখানে উজ্জ্বল দেখা যাবে, আর যেখানে তরঙ্গ চূড়া এবং তরঙ্গ খাঁজ মিলিত হবে সেখানে অন্ধকার দেখা যাবে। তাই এত কিছু বোঝার দরকার নাই। যে ঘটনা ঘটবে, সায়েন্টিস্ট ইয়ংস দেখলো কি এই যে মাঝ বরাবর অলওয়েজ কি দেখা যায় বলো তো? সিবিএফ দেখা যায়। সিবিএফ বাংলায় বলছে সেন্ট্রাল, ইংলিশে বলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ বা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি, ঠিক আছে? ফ্রিঞ্জে বাংলা হচ্ছে পট্টি। তা তোমরা ভালো করে মনে রাখবা যে ব্রাইট ফ্রিঞ্জ যেটা উজ্জ্বল পট্টি, যেটা উজ্জ্বল আলো, যেটা উজ্জ্বল আর কি, সেটাকে আমি লাল কালার দিয়ে ডিজাইন করতেছি। এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, বাংলায় লিখি তোমাদের, যেহেতু ম্যাক্সিমাম বাংলা অপশন স্টুডেন্ট। এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এবং এটা সবসময় কেন্দ্রীয় উজ্জ্বলে হবে, কেন্দ্রীয় উজ্জ্বল। এবং এখানে এর উপরে কি হয়? এর উপরে একটা পট্টি তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে প্রথম অন্ধকার। কি বলা হয়? প্রথম অন্ধকার। অন্ধকারের অপর নাম কিন্তু অবম দিলাম, প্রথম অন্ধকার। এর নিচেও যেটা হবে সেটাও কিন্তু হচ্ছে প্রথম অন্ধকার। কি দেখা যাবে? প্রথম অন্ধকার মানে অবম। এর উপরে যেটা তৈরি হবে, স্লিটের উপরে যেটা তৈরি হবে এখানে, এটাকে বলা হচ্ছে প্রথম উজ্জ্বল। কি বলা হচ্ছে বলো তো? প্রথম উজ্জ্বল। এখানেও দেখা যাচ্ছে কি প্রথম উজ্জ্বল। এইভাবে কিন্তু আবার উপরে দেখা যাবে কি দ্বিতীয় অন্ধকার। এখানে কি দেখা যাবে? নাম্বারিংগুলো কিন্তু এইভাবে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার। এই যে ডোরা তৈরি হলো দ্বিতীয় অন্ধকার বা অবম, এখানেও কিন্তু হবে কিন্তু দ্বিতীয় অন্ধকার বা অবম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এটা কখন হয়? যারা ব্যান্ড দেখছো তোমরা দেখবা ব্যান্ডে অনেকগুলো লাইট থাকে, এইভাবে মুভ করে, কোথাও অন্ধকার দেখা যায়, কোথাও আলো দেখা যায়। তো এটা আমাদের কিন্তু মেইন কনসার্ন না এমসিকিউতে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে মেইন কনসার্ন না। এমসিকিউতে মেইন কনসার্ন হচ্ছে যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে উজ্জ্বল হওয়া সত্য কি? উজ্জ্বল হতে হলে পথ পার্থক্য কত হতে হবে? আমি যে উজ্জ্বল পাইলাম, উজ্জ্বল হওয়ার জন্য পথ পার্থক্য কত হতে হবে? এখানে হচ্ছে
এটা আমি বলতেছি না, এটাও তোমার এমসিকিউতে আসবে না। তোমার জাস্ট এই যে পট্টিগুলোতে পাইছো, ডোরাগুলোতে পাইছো পরপর, এই যে এগুলো একটা ডোরা বলা হয় উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা। এই ডোরার প্রস্থ চাবে আর ডোরাগুলোর মধ্যে ব্যবধান চাইবে, ডোরার প্রস্থ চাবে আর ডোরাগুলোর মধ্যে ব্যবধান চাইবে। প্রথম যে কথা তোমার কাছে আসবে, তোমাকে ডোরার প্রস্থ বের করতে হবে, ডোরার প্রস্থ বের করতে হবে। আমি এটা এখানে রেখে দিব, আমি দেখি এখানে দেখা যায় কিনা। প্রথম যেটা তোমাকে বলবে ডোরা প্রস্থ, দেখো তোমরা একটু ভালো করে দেখো ডোরা প্রস্থ। তা আমি যদি ডোরাগুলো আলাদা করে আঁকি, এখানে যেটা অন্ধকার ডোরা থাকে, এই একটা ডোরা, এইটুকু বলা হচ্ছে ডোরা প্রস্থ, এইটুকুই বলা হয় ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ বের করার ফর্মুলা কি? ডোরার প্রস্থ ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি ডিভাইড বাই 2a। তাহলে ডোরার প্রস্থ বের করার ফর্মুলা কি? ল্যামডা ডি বাই 2a। যদি তোমাকে বলা হয় একটা অন্ধকার ডোরার প্রস্থ বের করো, এবং এই যে ডোরাগুলো হচ্ছে না, এই ডোরাগুলোর প্রস্থ সেম হবে, সাইজ সেম হবে, যেহেতু লাইট সোর্স একটা মনোক্রোমেটিক সোর্স, একটাই লাইট একটাই মিডিয়াম, সো এখানে ডোরার প্রস্থগুলো মিডিয়াম যদি একটাই সেম হবে। দেখো যদি তোমাকে ডোরার প্রস্থ বের করতে বলে, তাহলে কিন্তু ফর্মুলা হবে ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি বাই 2a। ডিরেক্ট কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, আমি যদি তোমাদের কোশ্চেন দেখাই, ডিরেক্ট কিন্তু কোশ্চেন এখান থেকে আসছে। দেখো যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান কত, পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান কত। আর এখানে একটা কোশ্চেন বলছে কি, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ কত। তুমি বলো কত? ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডিভাইড বাই 2a। এখানে এমনও হইতে পারে ডোরার প্রস্থ তোমাকে চাইতে পারে, ওখানে তোমার বলা হচ্ছে যে আলোটা দেওয়া আছে, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া থাকতে পারে 5800 অ্যাংস্ট্রম। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে 0.2 মিলিমিটার। চিরদ্বয় থেকে পদ্মার যে দূরত্ব ডি, সেটা দেওয়া থাকতে পারে 1 মিটার। তাই তোমরাই বলো, যদি বলা হয় একটা উজ্জ্বল ডোরা, একটা উজ্জ্বল ডোরার, একটি উজ্জ্বল ডোরা, একটি উজ্জ্বল ডোরা যদি প্রস্থ বের করতে বলে, সেখানে যদি বলা হয় যে লাইটটা এই স্লিটের মধ্যে যদি পাস করতেছে, সেই লাইটের তরঙ্গদৈর্ঘ্য 5800 অ্যাংস্ট্রম বললো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো 0.2 মিলিমিটার, এবং চিরদ্বয় থেকে পদ্মার দূরত্ব বললো ডি। যদি দিয়ে বলে এই আলো থেকে যে একটা উজ্জ্বল ডোরা তৈরি হবে, সেই ডোরার প্রস্থ বের করো, তোমরা ভাইয়া বের করতে পারবা না। কথা কি ক্লিয়ার? প্রথমে দেখো এটা বুঝতে কিন্তু খুব কষ্ট হয়েছে, এখন কিন্তু আর কষ্ট হবে না ভাইয়া। ডোরার প্রস্থ বের করার ফর্মুলা হচ্ছে ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি বাই 2a। তোমাকে বলেই দিল যে এই স্লিট দুইটা থেকে একটা যে লাইট পাস হচ্ছে, সেই লাইটটা বলো সোডিয়াম লাইট। একটু আগে আমি দেখলাম যে সোডিয়ামের কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কিন্তু হচ্ছে 5800 অ্যাংস্ট্রম। কথা কি ক্লিয়ার আছো? তাই ডোরা প্রস্থ বের করতে বললেই কিন্তু আমাকে ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি বাই 2a করতে হবে। ডোরা প্রস্থর অপর নাম আছে অনেকগুলা, আমি এখন যাচ্ছি না, একটু পরে যাব। এবং এটা অবশ্যই গঠনমূলক ব্যতিচার, এই জন্য কখনো আলো আছে, কখনো অন্ধকার আছে। ক্লিয়ার? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার ডোরা ব্যবধান জিনিসটা কি, ডোরা ব্যবধান জিনিসটা কি এইটা আমরা শিখবো। ডোরা ব্যবধান জিনিসটা কি? ডোরা ব্যবধান জিনিসটা হচ্ছে, আমি যদি একটু এঁকে নেই ডোরা ব্যবধান, তাহলে দেখো তো এই হচ্ছে ডোরা ব্যবধান। এখানে উজ্জ্বল আলো থাকলো, এবং তোমরা জানো অবশ্যই এখানে একটা উজ্জ্বল আলো থাকবে, ঠিক আছে? উপরে অন্ধকার থাকবে। এইটুকু দূরত্বকে বলা হচ্ছে ডোরা ব্যবধান। এইটুকু বলা হচ্ছে ডোরা ব্যবধান, যাকে ডেল বিটাতে এক্সপ্রেস করা হয়। ডেল বিটা দেখো তো, আগে ডেল এক্স হলো এইটুকু, এখন ডেল বিটা আছে এতটুকু। তারপরে ডেল এক্সকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে ডেল বিটা পাবো। তাহলে ডোরার ব্যবধান হবে, ডোরার ব্যবধান হবে কি? ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই a। এখন তোমাকে যদি কোনো অঙ্কে ডোরার ব্যবধান বের করতে বলে, তাহলে তুমি অঙ্ক কী করবা? ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি ডিভাইড বাই a। এখন আসো যে ডোরার প্রস্থের অপর নাম কি, ডোরার ব্যবধানের অপর নাম কি? ডোরা ব্যবধান দেখো না, এখানে উজ্জ্বল, এখানে উজ্জ্বল। যদি কখনো ডোরা ব্যবধানের অপর নাম দেখো, ডোরা ব্যবধানের অপর নাম আর কি নামে ডাকতে পারে? তাহলে ডোরা ব্যবধান কি নামে ডাকতে পারে? পরপর দুটি উজ্জ্বল, অথবা পরপর দুটি অন্ধকার, অথবা ডোরা ব্যবধান, অথবা এর ইংলিশ হচ্ছে ফ্রিঞ্জ গ্যাপ। এই তিনটা যে কোনো একটা বের করতে বললে আমি এই ফর্মুলাটা ইউজ করব।
এই তিনটা যে কোনো একটা বের করতে বললে আমি ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই এ বের করব, ঠিক আছে না। যদি বলা হয় পরপর দুইটি উজ্জ্বল ড্রয়ের দূরত্ব বের করার ফর্মুলা কি, পরপর দুইটি উজ্জ্বল ড্রয়ের দূরত্ব বের করার ফর্মুলা কি, তাহলে আমি বলবো ভাইয়া ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই এ। যদি বলে পরপর দুটি অন্ধকার ড্রয়ের দূরত্ব কি, তখন আমি বলবো ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই এ। যদি বলা হয় ডোরার ব্যবধান বের করো, তখন আমি বলবো ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই এ। যদি কখনো বলা হয় ফাইন্ড আউট দ্য ফ্রিঞ্জ গ্যাপ, তখন আমি বলবো ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই এ। আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা ডোরার ব্যবধান আর কোনটা ডোরার প্রস্থ। তাহলে ডোরার প্রস্থ কোনটা, ডোরার প্রস্থ হচ্ছে এইটা, একটা সিঙ্গেল ডোরার যে প্রস্থ এটাকে বলা হচ্ছে ডোরার প্রস্থ। আর ডোরার ব্যবধান কোনটা, ডোরার ব্যবধান হচ্ছে এইটা, এইটা হচ্ছে ডোরার ব্যবধান। এই যে ডাবল যে জিনিসটা আছে এইটাকে বলা হচ্ছে ডোরার ব্যবধান, এটাকে ডেল বিটা বলা হয়, এটাকে এটাকে ডেল এক্স বলা হয়, ডেল এক্স বলা হয়, এইটাকে বলা হচ্ছে ডেল বিটা বলা হয়। তাহলে কিন্তু ডোরা প্রস্থ ডোরা ব্যবধান আসবে, ডোরা প্রস্থ ডোরা ব্যবধান কিন্তু আসবে। আমাদের কিন্তু শিখতে হবে কি, কোথায় ল্যামডা ডি বাই 2 এ হবে, কোথায় ল্যামডা ডি বাই এ হবে। অবশ্যই কোনটা বড় বলো তো, ল্যামডা ডি বাই এ বড়, ল্যামডা ডি বাই 2 এ ছোট। এবং আমরা দেখতেছি ডোরা প্রস্থ ছোট আর ডোরা ব্যবধান তো বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কোনটা স্মল এ কোনটা ডি। বারবার বলতেছি আমি স্মল হচ্ছে স্লিট দুইটার মধ্যবর্তী দূরত্ব, স্মল এ কোনটা, এই দুটো স্লিট আছে স্লিটের মধ্যবর্তী দূরত্ব। আর ডি কোনটা, স্লিট থেকে এই পর্দা যে দূরত্ব তাকে বলা হচ্ছে কিন্তু হচ্ছে যে ক্যাপিটাল ডি, ডিস্টেন্স বিটুইন স্লিট অ্যান্ড স্ক্রিন। আর স্মল এ কি হচ্ছে, ডিস্টেন্স বিটুইন টু স্লিট। ভাইয়া এটা যে মনে রাখতে হবে, তাকে ডোরার অঙ্কে কোনো আটকাতে পারবে না, ডোরার অঙ্কে কোনো তাকে কেউ আটকাতে পারবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে যদি বুঝে থাকো ভাইয়ারা, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি দেখাচ্ছি কিভাবে এখানে কোশ্চেন আসে, কিভাবে এখানে কোশ্চেনটা আসে। তোমরা কিন্তু এই কোশ্চেনটা পারবা, কোশ্চেনটা কিন্তু তোমরা পাবা। আমি তোমাকে ভাইয়া আমি আমার এই বইয়ের মাধ্যমে এই জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো কি বলছে, গঠনমূলক বেসিসের ক্ষেত্রে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান কত। তাহলে ডেল এক্স ইকুয়াল কি, ল্যামডা ডি বাই এ, পরপর দুটি উজ্জ্বল বলছে। আর যদি ডোরা প্রস্থ বলতো তাহলে ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি বাই 2 এ। আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান জিনিসটা বুঝবো, এখানে আর তেমন কিছু বোঝার নাই। এরপর কিন্তু তোমাদের আরও কিন্তু কঠিন জিনিস আছে, কিন্তু সেটা কিন্তু তোমাদের বইয়ে নাই, সেটা কিন্তু তোমাদের বই তো না, শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে একটা ছোটো জিনিসটা তোমাকে দেখাই, অল্প একটু দেখাই ভাইয়া, অল্প একটু তোমরা দেখে নিতে পারো। তাহলে আমি ডোরা প্রস্থ যদি আমি আবার এঁকে দেখাই, এইটা হচ্ছে ডোরা প্রস্থ, সে উজ্জ্বল হতে পারে অন্ধকার হতে পারে। এইটুকু বের করার ফর্মুলা হচ্ছে ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি বাই 2 এ, দ্যাটস মিনস ডোরা প্রস্থ। আর ডোরা ব্যবধান হচ্ছে এইটুক, ডেল বিটা ইকুয়াল ল্যামডা ডি ডিভাইড বাই এ। এটাকে বলা হচ্ছে ডোরা ব্যবধান, ওটাকে বলা হচ্ছে ডোরা প্রস্থ। হ্যাঁ, আর ডোরা প্রস্থের অপর নাম তো বললাম, ডোরা প্রস্থের অপর নাম কি, এর অপর নাম কি, ডোরা প্রস্থের অপর নাম কি বলতো, ডোরা ব্যবধান অপর নাম বলছি পরপর দুটি উজ্জ্বল, পরপর দুটি অন্ধকার অথবা ফ্রিঞ্জ গ্যাপ। আর ডোরা প্রস্থের অপর নাম কি, একটি উজ্জ্বল ও একটি অন্ধকার বলতে পারে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী ব্যবধান বলতে পারে, একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী ব্যবধান বলতে পারে। আবার ডোরা ব্যবধানের অপর নাম কি, পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী ব্যবধান, যে কোনো থাকতে পারে। তোমাকে বুঝতে হবে যখন ডোরা প্রস্থ বলবে তখন ল্যামডা ডি ডিভাইড বাই এ,
অথবা ডোরাপ্রস্থ না বলে ল্যামডা ডিভাইডেড বাই 2a ডোরাপ্রস্থ না বলে একটি বলতে পারে যে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী ব্যবধান কত, তুমি বলো ল্যামডা ডি বাই 2a। আবার বলতে পারে ডোরার ব্যবধান বের করো ল্যামডা ডি বাই a। এটা না বলে বলতে পারে পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী কি বলতে পারে, ব্যবধান বলতে পারে। তো আশা করি এই যে আমি যেভাবে শেখাইলাম তোমাদের একদম বেসিক সহ, আশা করি কেউ এভাবে বোঝাবে না পরীক্ষার আগে, ঠিক আছে। আমি দেখলাম অনেক ভিডিও শুধুমাত্র এমসিকিউ দেখায় দিয়ে দাগায় দিয়ে শেষ করে ফেলছে, বাট আমি তোমাদের যেটা বললাম হাম্বলি রিকোয়েস্ট করে বললাম তোমরা কিন্তু এই ডোরাপ্রস্থ ডোরার ব্যবধানটা বুঝবা। কেউ যদি ডোরাপ্রস্থ ডোরার ব্যবধান না বুঝে থাকো ভাইয়ারা, আমাকে অবশ্যই আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে উপরে, মোবাইল নাম্বার অবশ্যই জানাবা। আমার মোবাইল নাম্বার তোমরা জানো, আমাদের ব্যাচ কিন্তু হচ্ছে আলিফস স্পেশাল ব্যাচ, আলিফস স্পেশাল ব্যাচ, আলিফস স্পেশাল ব্যাচ। এখন যেহেতু স্পেশাল ব্যাচ, এই ব্যাচের স্পেশালিটি কী? এই ব্যাচের স্পেশালিটি হচ্ছে যে আমাদের টিচারগুলো সমস্ত টিচার ঢাকা থেকে আসে এক্সপেক্ট মি, আমি ছাড়া। আমি নিজে তো ঢাকায় গিয়ে ক্লাস নেই, ঢাকা বিভিন্ন কোচিং ক্লাস নেই। আমাদের টিচারগুলো সব ঢাকা ভার্সিটি বুয়েট কুয়েট থেকে আসে। এবং এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা করি, আমি কিন্তু এখন যাইও না, আমি কিন্তু এরপরে পড়াবো। আমাদের মেইনলি কিন্তু ভার্সিটি ক প্লাস ইঞ্জিনিয়ারিং ব্যাচ, এটা একটা ব্যাচ আছে। আরেকটা আছে কি ভার্সিটি ক প্লাস মেডিকেল। তোমরা জানো আমি যেভাবে ফিজিক্স পড়াইলাম, মেডিকেল কিন্তু হবে ফিজিক্স পড়ায় না, মেডিকেলে ফিজিক্সে দাগায় পড়ায়। সো এই জন্য খুলনা শহরে অনেক স্টুডেন্ট এখন কিন্তু মেডিকেলের ভাইয়াদের কাছে ফিজিক্সটা না, অন্তত ফিজিক্সটা মেডিকেলের ভাইয়াদের কাছে ফিজিক্স না পড়ে আমার কাছে পড়তেছে ইনশাল্লাহ তোমাদের দোয়ায়। তো আমাদের এইটা মেডিকেল ফিজিক্স। এবং এর পাশাপাশি আমাদের কিন্তু যারা ডিইউ গভর্নমেন্ট করতে চাও তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01717211588 এবং আরেকটা নাম্বার আছে 01738755060। তা আমি যেভাবে শেখাইলাম আশা করি ইনশাআল্লাহ এর বাইরে তোমাদেরকে পড়তে হবে না। এই ভিডিওটা বারবার দেখো, যদি না বুঝে থাকো তা আমাকে একটু জানাবা, একটু কাইন্ডলি আমাকে জানাবা। আমি এখন দেখি কি এমসিকিউ বাদ গেল। হ্যাঁ, আমি এখন দেখব কি এমসিকিউ বাদ গেল। আলোর বেসিসের সত্যগুলো পড়ে নিও ভাইয়া। আলোর বেসিসের সত্যগুলো আমি এখন কিছু জিনিস দেখাবো তোমাদের। আলোর বেসিসের সত্যগুলো দেখো। আলোর বেসিসের সত্য দেখো, একটা কোশ্চেন কিন্তু আসছে, আলোর বেসিসের সত্য কি, কুমিল্লা বোর্ডে আছে। তাই এখানে অ্যান্সার আছে 1 ও 2। আলোর বেসিসের সত্য হচ্ছে আলোর উৎস দুটি সুসংগত হতে হবে। যারা ইংলিশ ভার্সন আছে তাদের উদ্দেশ্যে বলি, আলোর যে লাইট সোর্স আছে কোয়ারেন্ট হতে হবে, উৎসগুলো খুব কাছাকাছি অবস্থিত হতে হবে, দূর হলে হবে না। উৎসগুলো খুব শুকনো হতে হবে, ছোটো হতে হবে। যে তরঙ্গতায় বিস্তার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। এরা হচ্ছে বেতিসারের সত্য। তাহলে আলোর বেতিসার সত্য দেখো, বেতিসারের ক্ষেত্রে পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার ব্যবধান দেখছো, ডেলেসিকল ল্যামডা ডি বাই 2a। পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডেলেসিকল ল্যামডা ডি বাই a, ঠিক আছে। এগুলো জিনিস কিন্তু আমি একটু আগেই শেখাইলাম। তো যাই হোক, আজকে আমি একটু অসুস্থ এবং আজকে আমরা একটু অসুস্থ, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আমার কথা বলতে। তাও আমি কিছু কোশ্চেন তোমাদের বলি, তোমরা দেখে নিও যে কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। বি নাম্বার অপশন হচ্ছে মাইকেলসন মল্লি। তাহলে মাইকেলসন আর মল্লি, একটা সময় মানুষ মনে করতো কি আলো মনে হয় একটা মাধ্যমে চলে, সেই মাধ্যমটার নাম দিয়েছিল কি ইথার। পরে মাইকেলসন মল্লি প্রমাণ করতে সক্ষম হইল যে ইথার বলতে পৃথিবীতে কিছু নাই। তো মাইকেলসন মল্লিক কি বললো যে ইথার বলতে পৃথিবীতে কিছু নাই, ঠিক আছে। তাহলে কোশ্চেন আসতে পারে কি কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। তোমাদের অ্যান্সার হবে কিন্তু মাইকেলসন আর মল্লি, ঠিক আছে। তারপর এখানে আরও দেখি কিছু কোশ্চেন আছে কিনা, আমি একটু তোমাদের কিছু কোশ্চেন বলি, এতে যদি তোমাদের একটু উপকার হয় তাও ভালো। কিছু কোশ্চেন আমি তোমাদের এখন লাস্ট দিকে বলে যাই। কিছু কোশ্চেন তো অবশ্যই বলা উচিত। যেমন এখানে কোশ্চেন আছে সিলেট বোর্ড দিনাজপুর 2017 সালে। কোশ্চেনটা আছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টির উৎস কি? তড়িৎ চার্জ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টির উৎস হচ্ছে তড়িৎ চার্জ, মানে ইলেকট্রিক চার্জ আর কি। তারপর আরেকটা কোশ্চেন আছে যে কোন চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায় কোনটি দ্বারা? আমরা জানি অপবর্তন কাকে বলা? অপবর্তন হচ্ছে আলো কোনো একটা কিছুর মধ্য দিয়ে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলে অপবর্তন। এবং অপবর্তন ব্যাখ্যা করা যায় আলোর তরঙ্গতত্ত্বের সাহায্যে। কি বললাম? অপবর্তন ব্যাখ্যা করা যায় কিসের সাহায্যে? আলোর তরঙ্গতত্ত্বের সাহায্যে। একটা সময় আমরা ভাবতাম যে আলো শুধুমাত্র সরলরেখায় চলে, আলোরও শুধুমাত্র সরলরেখায় চলে। হ্যাঁ, সরলরেখায় প্রতিফলন আর প্রতিসরণ হয়, আর প্রতিসরণ হয়। এই প্রতিফলন এবং প্রতিসরণ ব্যাখ্যা করা যায় কি হচ্ছে আলোর কণাতত্ত্বের মাধ্যমে। আলোর কণাতত্ত্ব
বা ম্যাটার থিওরি। হ্যাঁ, আলোক পার্টিকেল থিওরি, আলোর কণা তত্ত্বের সাহায্যে কী ব্যাখ্যা করা যায়? প্রতিফলন প্রতিসরণ। বাট আলোক কণা তত্ত্বের সাহায্যে কিন্তু অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার ব্যাখ্যা করা যায় না। আলোর কণা তত্ত্বের সাহায্যে কিন্তু আমি এখানে ভালো করে লিখছি, তোমরা দেখবা, একটু দেখবা কোশ্চেন আসতে পারে কি যে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায়। তাহলে দেখো, আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় কি? আলোর কণা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় দুটো জিনিস। আলোর কণা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর দুটো ধর্ম, একটা আলোর প্রতিফলন ধর্ম আর একটা হচ্ছে প্রতিসরণ ধর্ম। বাট আলোর কণা তত্ত্বের সাহায্যে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ব্যাখ্যা করা যায় কিসের সাহায্যে? আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, ওয়েভ থিওরি। ওয়েভ থিওরি থেকে কী ব্যাখ্যা করা যাবে? তুমি কী ব্যাখ্যা করতে পারবা? আলোর ব্যতিচার ব্যাখ্যা করতে পারবা, আলোর অপবর্তন বের করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা, আর আলোর সমাবর্তন ব্যাখ্যা করতে পারবা। দ্যাটস ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। ঠিক আছে, ইন্টারেস্টিং। একটা সময় মনে হয়তো আলো শুধুমাত্র সরলরেখায় চলে, ঠিক আছে, বা যখন আলোর ওয়েভ থ্রি বের হলো তখন কিন্তু এই ব্যাপারগুলো চলে আসছে, ঠিক আছে। আলো সরলরেখায় চলে, প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায় কোন তত্ত্বের সাহায্যে? আলোর কণা তত্ত্বের সাহায্যে, ঠিক আছে। আমি এখানে একটা কোশ্চেন তোমাদের করব, আসতেও পারে, ঠিক আছে। অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা একটু শুনে নাও আমার কাছ থেকে, কোশ্চেনটা শুনে নাও যে উড়োজাহাজে আকাশে উড়ে যাওয়ার সময় মাটিতে ছায়া পড়ে না কেন? আমি আবারও বলতেছি, আকাশে উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় আকাশে উড়ে যাওয়ার সময় মাটিতে ছায়া পড়ে না কেন? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন ভাইয়া। একমাত্র কারণ হচ্ছে অপবর্তন। আমরা জানি অপবর্তন কাকে বলে, আমি দেখি অপবর্তন কাকে বলা হচ্ছে। আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলা অপবর্তন। মনে করো আমি একটা পয়েন্ট লাইট সোর্স নিলাম, এখান থেকে আলো বের হচ্ছে, এখানে একটা অবস্ট্রাকলস রাখলাম, বাধা রাখলাম, বা এইখানে একটা মার্কার রাখলাম, ক্লিয়ার। আর এইখানে আমি একটা পর্দা রাখলাম। তাহলে এইখানে যদি আমি একটা মার্কার রাখি তাহলে কিন্তু আলো কোন দিকে যাবে বলো তো? আলো এই দিকে যাবে আর আলো এই দিকে যাবে, ঠিক আছে। এই মাঝখানে একটা ছায়া পড়বে যেটাকে বলা হচ্ছে জ্যামিতিক ছায়া বা জিওমেট্রিক্যাল ডার্কনেস, জিওমেট্রিক্যাল ডার্কনেস বা জ্যামিতিক ছায়া। কথা ক্লিয়ার আছো? এখন সায়েন্টিস্টরা দেখলো আলোর তরঙ্গ কারণে আলো কি করে, এই সরলরেখা না গিয়ে এইভাবে একটু বেঁকে যায়, এই কিনারা দিয়ে একটু বেঁকে যায়। তো জ্যামিতিক ছায়া হওয়ার কাছে এটুকু, পরে দেখা যাচ্ছে এখানে একটু আলো অন্ধকার খেলা দেখা যায়। এটাকে বলা হচ্ছে আলোর অপবর্তন। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে, উড়োজাহাজ যখন বা হেলিকপ্টার যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন তার ছায়া পড়ে না কেন? কারণ হচ্ছে একটাই, এই যে মাটি থাকে, এই ল্যান্ড হচ্ছে এইটা, উড়োজাহাজ উপর দিয়ে উড়ে যাচ্ছে, এবং উড়োজাহাজ উপর থেকে উড়ে যাচ্ছে, সূর্য তো আরও উপরে। দেখো উড়োজাহাজ তো মনে করো এটা উড়োজাহাজ উপরে থেকে উড়ে যাচ্ছে, সূর্যটা আরও উপরে, দেখা যাচ্ছে আলোটা এইভাবে এসে এইভাবে আবার বেঁকে যায়। তা আমি নর্মাল একটা জিনিস দেখাই, দেখো তো এইখানে যে হাতটা রাখলাম ছায়া পড়লো, এই হাতটা আমি একটু দূরে রাখি, দেখো ছায়া পড়তেছে না কিন্তু, তার মানে আলো কিন্তু বেঁকে যাচ্ছে, আলো বেন্ড হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি না যে উৎস থেকে প্রতিবন্ধক বাধা দূরত্ব যত বেশি হবে আলো তত বেশি আলোকিত হবে, তত বেশি বেঁকে যাবে, ঠিক আছে না। এবং তার উজ্জ্বল প্রমাণ আমি দেখাইলাম। দেখো তো আমি দেখাইলাম কি, আমি যদি হাতটা এইখানে রাখি, বাধাটা যদি আমি এইখানে রাখি, তাহলে দেখো ছায়া দেখা যাচ্ছে। আমি যে বাধা যত দূরে নিয়ে আসবো ছায়া তত কিন্তু আর দেখা যাচ্ছে না, তার মানে আলোটা কিন্তু বেঁকে যাচ্ছে। এখন মোরাল অফ দ্য স্টোরি কি? যদি বলা হয় উড়োজাহাজ আকাশে উড়ে যাওয়ার সময় মাটিতে ছায়া পড়ে না কেন ছায়া পড়ে না? সমাবর্তন, অপবর্তন, ব্যতিচার কোন ধর্মের কারণে, তখন বলবা আলোর অপবর্তন ধর্মের কারণে উড়োজাহাজে আকাশে উড়ে গেলে উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না। দ্যাটস ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আমি বলে দিলাম, হয়তো তোমরা অনেক জায়গায় এটা শোনো নাই।
তো আর কথা বাড়াবো না, তোমাদের যে সামনে পরীক্ষা, ভিডিওটা কেমন হইলো অবশ্যই আমার ফেসবুকে জানাবা, অবশ্যই আমার ফেসবুকে জানাবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01626719723 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটু কাইন্ডলি মেসেজ করে জানাবা। তুমি বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিও দেখো না কেন আমাকে যদি একটু জানাও, এটা কিন্তু তোমার একটা ইবাদত। আমি ইন্সপায়ার হব, খুশি হব, আল্লাহ তাআলা সবাইকে ভালো লাগবে। সো আমাদের এডমিশন শুরু হবে কিন্তু 24 তারিখ থেকে। কত তারিখ থেকে? 24 ডিসেম্বর থেকে। 24 ডিসেম্বর তোমাদের নাজমুস সাকিব ভাইয়া আসবে ঢাকা থেকে, 10 মিনিট স্কুলে ক্লাস নেয়, ও কিন্তু এসে প্রথম ওরিয়েন্টেশন ক্লাস নেবে। আশা করি তোমরা এই ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে উপস্থিত থেকে তোমরা আমাদের কোচিংকে আলোকিত করবা, তোমরা নিজেরাও আলোকিত হবে। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, ভালো থাকবা।